গণতন্ত্র, ভারতবর্ষে ওটা জঘন্যতন্ত্র বা জনগণ বর্জ্যতন্ত্র। বড্ড কঠিন শোনাচ্ছে, কড়া শোনাচ্ছে, তাই না? আমার চারিপাশটা দেখছেন তো, খুব সচেতনভাবে ঘেরাটোপ বাদ দিয়ে এমন এই গাছপালা, এটা একটা ওই মনসা মঞ্চ, মনসা থান, এর মধ্যে আপনাদের সঙ্গে এই কথোপকথনের জায়গাটা বেছে নিয়েছি। ক্রমশ ধীরে ধীরে তার কারণটা বুঝতে পারবেন। সদ্য কালী পুজো শেষ হয়েছে, কালী পুজো নয়, কালী পুজো, দেওয়ালি, ছট পুজো শেষ হয়েছে। আসলে এইগুলো কিছুই না, শেষ হয়েছে অসভ্যতামি, উচ্ছৃঙ্খলা, দাদাগিরি, গাজোয়ারির একটা ছোট পর্ব। মানে একটা বছরে তো এরকম অনেকগুলো পর্ব বা এই পর্বগুলোই বেশি থাকে, কিন্তু তার মধ্যে একটা যে ওই মেজর টাইম ফ্রেম হয় যখন সবকিছু লাগাম ছাড়া হয়ে যাবে, কেউ একটা যেন লাইসেন্স দিয়ে রেখেছে, ঠিক সেই পর্বটা সব তো শেষ হলো, খাতায় কলমে শেষ হলো। এখনো তো শেষ হয়নি, 25শে ডিসেম্বর আছে, বড়দিন, তারপর 1 জানুয়ারি ইংরেজি নববর্ষকে স্বাগত জানানো, এর মাঝখানে তো জগদ্ধাত্রী পুজো আরো ইত্যাদি ইত্যাদি আছে, দরকার হলে ঘেঁটু পুজো, খুঁটি পুজো, ইতু পুজো, আরে আর কিছু না, দরকার হলে সুলভ শৌচালয়ের উদ্বোধনে বাজি ফাটাবে। হ্যাঁ, ঠিক ধরেছেন, বাজি পোড়ানো নিয়ে কথা বলছি। আসলে বাজি পোড়ানো নিয়ে নয়, বাজি বাজি তো এক মানে আলো, এগুলো নিয়ে নয়, মানে এগুলোর বিরোধিতার কিছু নেই। আসলে বাজি পোড়ানোর নামে, আলো জ্বালার নামে, উৎসবের নামে যে ছেঁচড়ামি, অসভ্যতামি, যে অভব্যতামি, সবচেয়ে বড় কথা যে পশ্চাৎগামিতা দিনে দিনে আমার এই প্রিয় বাংলা, আমার এই মাতৃভূমি ভারতবর্ষ তুলে ধরছে, যার উৎকট প্রকাশ ঘটছে, তা নিয়েই কর্তৃ ক্ষোভ, রাগের বহিঃপ্রকাশ। আচ্ছা, আপনারা তো সবাই জানেন, আমি জানি, আপনারা জানেন যে আমাদের দেশে, মানে এই ভারতে রাজ্য সরকারেরও আছে বা গালভরা পরিবেশ আইন আছে। তাতে শব্দ দূষণ আইনের অধীনে বা বিধিতে কত, মানে শব্দের কতটা উচ্চ মাত্রা হবে তা বেঁধে দেওয়া আছে, একটা সময় সীমা আছে। আর তাছাড়া সাধারণ আইন আছে যেখানে খুব পরিষ্কার হয়ে যায়, মানে ওই আইনের ভাষায় ডিমার্কেশন বলে যে কোনটা করা যাবে, কোনটা যাবে না, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা বৈধ, কোনটা অবৈধ। একটা পরিষ্কার কথা আছে জানেন তো, যে রাত 10টার পর থেকে, মানে রাত 10টা 1 থেকে সকাল 6টা পর্যন্ত শব্দবাজি বা কোনো ধরনেরই বাজি পোড়ানো যাবে না। আচ্ছা, যতই গ্রিন বাজি হোক, মানে এই গ্রিন ফায়ার ক্র্যাকার ব্যাপারটা এক ধরনের সেই মামার বাড়ির মোয়ার মতো, বুঝলেন তো? যাই হোক, সেই এসে এক অন্য বিতর্ক, তার মধ্যে নাই বা ঢুকলাম, মানে এই মুহূর্তে নাই বা ঢুকলাম, ঢুকতে তো হবেই। তো এই যে ব্যাপারটা 10টা থেকে 6টা, রাত 10টা থেকে সকাল 6টা কোথায় মানা হয়? আপনারা খেয়াল করে দেখবেন, এই যেহেতু আমি পশ্চিমবঙ্গে থেকে বলছি, মোটামুটি আপনারা জানেন, আমি তাই কলকাতা ইডেন গার্ডেন্সেরই উদাহরণ দিই। ইডেন গার্ডেন্সে দেখবেন আন্তর্জাতিক ম্যাচ হলেও অনেক সময়, মানে দিন রাতের ম্যাচ, যেগুলো ওয়ানডে ম্যাচ বা টি20 ম্যাচ বা ওই যখন IPL চলে, রাত্রিবেলায় শেষ হয়, তারপর বাজি পোড়ানোর একটা ব্যাপার থাকে, স্পেশাল পারমিশন নেওয়া হয় পুলিশের কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে, এবং তারও একটা শব্দবিধির মাত্রা বাধা থাকে, এবং আইন অনুযায়ী পুলিশ পারমিশন দেয়ও, নিলে বেশিরভাগ ক্ষেত্রেই দিয়ে দেয়, 2-1টা ক্ষেত্র ছাড়া। তার কারণ হচ্ছে ইডেন গার্ডেনে আশেপাশে কোনো জনবসতি নেই। শুনলে অবাক হয়ে যাবেন, কিন্তু ময়দান থানার অধীনে একজনও ভোটার নেই। এটা পশ্চিমবঙ্গের একমাত্র থানা যে থানার অধীনে কোনো ভোটার বসবাস করে না, যে থানার অধীনে খাতায় কলমে সেভাবে রেসিডেন্ট দেখা যায় না। এবং বাস্তবিকই ওই জায়গাটা রাত্রিবেলায় প্রায় কেউ থাকে না, কাজের জন্য কিছু কিছু জায়গা খোলা থাকে, ইত্যাদি, থাকে না। আপনার জনবসতিতে, আপনার বাড়িতে, আপনার পাড়ায় আপনারা তো গুচ্ছে গুচ্ছে থাকেন, আমি তো থাকি, আমরা সবাই থাকি। তো সেখানে কি করে এরকম রাত্রিবেলা বাজি পড়ে? কি উৎকট বহিঃপ্রকাশ! এই যে কালী পুজোটা গেল, আমার মনে হয় এর অভিজ্ঞতা শুধু আমার একার নয়, কারণ আমি যাদের সঙ্গে কথা বলেছি তাদের বেশিরভাগেরই সেই অভিজ্ঞতার সাক্ষী হয়েছে তারা।
রাত যত গড়িয়েছে, 10টার পর যত 11টা বেজেছে, 11টার পর যত 12টা বেজেছে, তত শব্দবাজির তীব্রতা বেড়েছে। শব্দবাজি মানে আমরা অনেকটা ক্ষমা ঘেন্না করে দিয়েই এখানে কথা বলছি, কারণ সেটা ওই 60 ডেসিবেল 80 ডেসিবেলের ব্যাপার নয়। ব্যাপারটা মোটামুটি যাই না, হয়তো মাপলে দেখা যাবে 150 ডেসিবেল, 120-টুরির ওপর তো বটেই, কারণ বিক্রিও তো হয় সেই সব। কি উৎকট উচ্ছ্বাস! আর প্রশাসনের ভূমিকা নিয়ে আপনাদের একটা ঘটনা শেয়ার করি এই প্রসঙ্গে। কালী পুজোর দিন আমি রাস্তা দিয়ে আসছি, পাড়ার রাস্তায় একদল ছেলে, পাড়ারই ছেলে, তাদের খুব ভালোভাবে চিনি, তারা মোটামুটি ওই হাওয়াইবাজি রকেট হয় হাতে করে ধরে ছাড়ছে, আমার সামনেই 2-3 জনে গায়ে লাগলো এবং ঘটনাচক্রে একটা আমারও প্যান্টে ধাক্কা মেরে বেরিয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলাম। আমি কি ওই ছেলেগুলো খুব শাস্তি চেয়েছিলাম? না, কিন্তু একবার যদি একটা পুলিশের গাড়ি পাড়া দিয়ে যেত তাহলে ওদের অন্তত ওই বাড়াবাড়িটা কমতো। ছেলেগুলোর শাস্তি চাওয়াটা উচিত ছিল, কিন্তু মানে সেই ঠগ বাঁচতে তো গা উজাড় হয়ে যাবে, সেই জন্যই। যাই হোক, সে তো আমার অভ্যন্তরের মনোবৃত্তি। কিন্তু আমি ফোন করলাম, একেবারে দক্ষিণ আমাদের কন্ট্রোল রুমে কথাও হলো, আমি বজবজ থানার বললাম, জানালাম। খুব ভদ্রভাবে আমার সঙ্গে ব্যবহার করলেন কন্ট্রোল রুমে যে আধিকারিক ছিলেন বা পুলিশ আধিকারিক, খুব ভদ্রভাবে কথা বললেন। কিন্তু কি বললেন আপনি কোথায় আছেন? আমি বললাম এরকম বাড়িতেই যাচ্ছি। বলছে আপনাকে একটা পরামর্শ দেবো, আজকে তো কালী পুজোর দিন, আপনি কোনো ঝামেলায় যাবেন না, বেশি কথা বাড়াবেন না। আমি বললাম না আমি বাড়াচ্ছি না। বললো হ্যাঁ, আর আপনি যদি খুব জরুরি দরকার না থাকে, দরকার থাকলে তো আপনি বেরোবেনই, কিন্তু খুব জরুরি দরকার না থাকলে চেষ্টা করুন আজকের আর বাইরে না বেরোতে। বললাম হ্যাঁ, আমার সত্যি বলতে তখন আর দরকার ছিল না। কি করো, কালী পুজোর রাতে চারিদিকে বাজি, মানে বাজি পোড়া নিয়ে, বাজি ফাটানো দেখতে, পোড়ানো দেখতে ভালোই লাগে, কিন্তু সেটা নিয়ন্ত্রণের মধ্যে থাকলে। কান পাতা দেয়। বললাম না আমি ঘরে ঢুকে গিয়ে দরজা ফরজা বন্ধ করে নিজের মতো করে থাকবো আর কি। বললো হ্যাঁ। তা বলছে ঠিক আছে, আমরা দেখছি, বজস্থানাকে জানাচ্ছি, ওরা যদি পারে একবার একটা পেট্রোলিং টিম পাঠিয়ে দেবে। আমি কিন্তু বুঝে গিয়েছিলাম যে আসলে আমিও 2 মিনিট সময় অযথা নষ্ট করলাম, ওদিকে উনিও ফোন ধরে 2 মিনিট ফালতু বকলেন। পুলিশে কোনো পেট্রোলিং ভ্যান আসেনি, কিছু হয়নি। এবং পরের দিন শুনলাম যে সেই ছেলেগুলো যথারীতি ওইরকম, যতক্ষণ দেহে আছে প্রাণের মতো, যতক্ষণ তাদের মনে এবং শরীরে অফুরান প্রাণ ও শক্তি ছিল, এনার্জি ছিল, ততক্ষণ তারা সেই করে গেছে। খুব স্বাভাবিক। এটা আমার পাড়ার একার ছবি না, এটা আপনার পাড়া, তার পাড়া, সর্বত্র ছবি। এবার ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, আমরা তো মেনে নিয়েছি, আমরা মেনে নিচ্ছি, সোশ্যাল মিডিয়ায় 4টে আক্ষেপ প্রকাশ করছি, সবাই মিলে তাই করছি, কিন্তু এর ফলাফল এইভাবেই চলতে থাকবে। এইভাবেই পরিবেশ দূষণ হয়ে কালী পুজোর পর, দিওয়ালির পর ভারত হচ্ছে বিশ্বের সবচেয়ে, ভারতের শহরগুলো কলকাতা, দিল্লি, বেঙ্গালোর, এগুলো হচ্ছে বেঙ্গালুরু আর কি, এগুলো সব হচ্ছে বিশ্বের অন্যতম দূষিত শব্দ হিসেবে তালিকায় উঠে আসবে, মানে বায়ু দূষণের নিরিখে। আমরা সচেতন হব না? আইন তো আছে। এই বাড়াবাড়িগুলো কোথা থেকে হচ্ছে জানেন? একটা কথা আমাদের সকলকে মানতে হবে, এই বছর শব্দবাজি ধরার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার বলা ভুল, পুলিশ তো করে, ঠিক আছে, মানে প্রশাসন আর কি, মানে রাজ্য পুলিশ প্রশাসন বা কলকাতা পুলিশ, কেউ তত তৎপরতা ছিল না। চলতি বছর দেদার খোলা বাজারে বিক্রি হয়েছে শব্দবাজি, আমি নিজের চোখে দেখেছি। মানে ভালো মতো আওয়াজ করে এরকম শব্দবাজি দেদার বিক্রি হয়েছে, কোথাও কোনো টানাপোড়েন নেই, সর্বত্র শব্দবাজি বাজে। এই যে ছট পুজোর সময় বিধি হলো রাত 10টার মধ্যে বাজি পুড়িয়ে ফেলতে হবে, কিন্তু ছট পূজা প্রতিবার ভোর রাতে 3টে-4টের সময় দেদার সে বাজি ফাটে। যারা বিশেষ করে গঙ্গার তীরবর্তী এলাকায় থাকেন, মানে হুগলি নদীর তীরবর্তী এলাকায় থাকেন, তারা এই বিপদ সম্বন্ধে খুব ভালো জানেন। আচ্ছা, শুধুই ভোটের জন্য সব নির্ধারিত হবে? পরিবেশের 12টা বাজাচ্ছি আমরা স্বাস্থ্যের কি ক্ষতি করছি? এই ডিজে বক্স, এই প্রসঙ্গে আসি। ডিজে বক্স তো আজ নয়, কবে থেকে বাজছে? চিকিৎসা বিজ্ঞান বলছে ডিজে বক্সের যে শব্দ, তাতে হৃদযন্ত্রে কোনো ব্যামো নেই, অসুখ নেই,
তেমন লোকও ভয়ঙ্কর ভাবে হৃদরোগে আক্রান্ত হতে পারে ওই ডিজের শব্দে। সবচেয়ে বড় কথা, মানুষের ব্রেন স্ট্রোক হতে পারে ওই তীব্র শব্দ বেশিক্ষণ নিতে হলে বা শুনলে। তাছাড়া তো একটা দেখবেন আমাদের মনের মধ্যে কিরকম একটা ডাইলুশন তৈরি হয়, ইলিউশন হয়, কেমন একটা অস্বস্তি কাজ করে ডিজে বক্সের পাশ দিয়ে চলে গেলে। বুকের মধ্যে তো একটা ধরপড়ানি করেই, মনোসংযোগে ব্যাঘাত ঘটে, ইত্যাদি ইত্যাদি সবকিছু হয়। যারা সামনে ওই যারা নাচতে নাচতে যায় আর কি ডিজের সঙ্গে, আমি জানি না, মানে আমার ঠিক এইটা জানা নেই তারা কি করে সহ্য করে। হয় তাদের অভ্যাসবশত করেন, বারবার করতে করতে আর এক হতে পারে তাদের হচ্ছে ওই একটা অফুরন প্রাণশক্তি, যাই হয়ে যাক এই পৃথিবীকে জঞ্জালে পরিণত করবই আমি, সর্বত্র বিষ্ঠা ছড়িয়ে নিজের ছাপ রেখে যাব আমরা। হয়তো এমন একটা সংকল্প থেকে তারা পারেন, কিন্তু আমরা যারা সেই সংকল্পের অংশ নই, বরং আমরা যারা একটু আলাদা সংকল্পের অংশ, মানে আমরা ব্যতিক্রম নই, আমরাও ভেরি মাচ মেইন স্ট্রিম, প্রচুর মানুষই এই অবস্থানে আছেন, তো তাদের কি বাঁচার অধিকার নেই? আপনার সমস্ত আনন্দ ফুর্তি করার অধিকার আছে, একই সঙ্গে আমারও তো বাঁচার অধিকার আছে। মানে আমার বাঁচাটাকে বিপন্ন না করে আপনি আনন্দ ফুর্তি করুন। এই যে ধরুন এই গোটা কালী পুজোর পর্ব, ছট পুজোর চলে, এটা প্রতি বছরের ছবি, আমি শুধু এবছরটা বলছি, মানে প্রতি বছর একই জিনিস হয়। এই ধরুন আমি বজবজ এলাকায় থাকি, তো আমার বজবজ মানে বজবজ একবার টাউনশিপে থাকি, বজবজের মেন টাউনশিপে 2-3 মিনিটের ব্যবধানে একটি সরকারি হাসপাতাল এবং খান-2-3 বেসরকারি নার্সিংহোম বা হাসপাতাল আছে, তার মধ্যে একটি বেশ বড় নার্সিংহোম। এবং এই গোটা বজবজ বিধানসভার মধ্যে অজস্র বেসরকারি নার্সিংহোম হাসপাতাল আছে, তো প্রত্যেকটা সামনেই হয়। তো মূল যে প্রাণকেন্দ্র, সেখানে কালী পুজোর দিন একেবারে মানে কিরম দেখুন, পুলিশ পারমিশন দিচ্ছে, হাসপাতালের গায়ে রাত দিন বক্স বাজছে, কখনো ডিজে চলছে, কালী পুজো হচ্ছে, একেবারে সবচেয়ে বড় বেসরকারি নার্সিংহোম যেটা বজবজের মূল প্রাণ কেন্দ্রে, তার গায়ে তার রুগী ভর্তি আছে, সেখানে অজস্র সিরিয়াস রুগী আছে। কালী পুজোর সময় প্রচুর রুগী গেছেন, 3-4 জন করে, মানে 1 ঘন্টার মধ্যে 3-4 জন করে সিরিয়াস রুগী, এমার্জেন্সি রুগী অ্যাম্বুলেন্সে করে ঢুকছেন, তারা সেখানে থাকছেন, অ্যাডমিট হচ্ছেন, তার ভাই তারস্বরে বাজছে বক্স হাসপাতালের গায়ে, কারোর কোনো ভ্রুক্ষেপ নেই, পুলিশ পারমিশন দিচ্ছে প্রতি বছরের মতো, প্রতি বছর হয় বলে। আরে হ্যাঁ, হতে পারে কালী পুজোর সঙ্গে তো কোনো সংঘর্ষ নেই হাসপাতালের গায়ে, তাহলে বক্স, তারস্বরে গান, এগুলো তো বন্ধ করতে হবে না। সেখানে দেদার ফাটছে শব্দবাজি, দেদার ফাটছে, কারোর কোনো অসুবিধা নেই। তারপর ভাসান বা বিসর্জনের সময় আজকাল একটা ফ্যাশন উঠেছে, কালী ঠাকুরকে নিয়েও সর্বত্র ঘুরিয়ে তারপর হয়তো বাড়ি পাশে পুকুরে ফেলবে, কিন্তু চারিদিকে ঘোরাতে হবে, এবং সেই সঙ্গে প্রত্যেকের সঙ্গে থাকবে ব্যান্ড পার্টি, কিন্তু মূল মানে উপপাদ্য বা উপজীব্য হচ্ছে ওই সেই ডিজে, গাঁ 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 করে আওয়াজ। ঠিক ওই হাসপাতাল চত্বর, ওই যেখানে 2-3 মিনিটের মধ্যে 4-5টা হাসপাতাল সরকারি বেসরকারি মিলিয়ে, তারস্বরে ডিজে, হাসপাতালের সামনে ডিজে, হাসপাতালের সামনেটা আবার মেন একটা যেহেতু জাংশন, ওখানে ডিজের সঙ্গে হচ্ছে বাবা তীব্র স্বরে বাজি বাড়ছে, গাড়ি ঘোড়া এমনকি অ্যাম্বুলেন্স থামিয়ে দিচ্ছে দায়িত্ব নিয়ে, পুজো কমিটিও থামিয়ে দিচ্ছে, পুলিশও তাদের সঙ্গে সহযোগিতা করছে। পুলিশ কোথায় অ্যাম্বুলেন্স পাস করানো সহযোগিতা করবে তা নয়, এখানে সবকিছু থামিয়ে দিয়ে ভালো করে বাজি পুড়িয়ে তোমরা এগিয়ে চলো বাবা দিচ্ছে। এটা উৎসব, এটা উৎসব। এই প্রশাসন শুধুই কি ভোট বাড়াই, শুধুই কি এদেশের রাজনৈতিক দল, এই রাজ্যের রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক পক্ষগুলোর কাছে ভোট এবং ভোটের ভিত্তিতেই সবকিছু হবে? এই জন্যই বলে জানেন তো, সংখ্যাগরিষ্ঠের আধিপত্যবাদ ভালো নয়, ভালো নয় না, তা বিপর্যয় ডেকে আনবেই, তা ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে দেখা দেয়। সংখ্যাগরিষ্ঠের আধিপত্যবাদ বললে এই ভারতবর্ষে এখন হিন্দুত্ববাদী রাজনীতির মহারমরমা, তাদের একটা সুবর্ণ যুগ চলছে। তো এই হিন্দুত্ববাদী রাজনীতির দিক থেকে আমরা ভাবি সংখ্যাগরিষ্ঠবাদ মানে এদেশে প্রায় 78-80% মানুষ হিন্দু ধর্মের, তাহলে হিন্দুত্বের জয়গান হচ্ছে বলে লাফিয়ে ওঠে।
আরে শুধু ধর্মের আধিপত্যবাদ হবে নাকি? সংখ্যাগরিষ্ঠের আধিপত্যবাদ মানে বেশিরভাগ লোক যদি উচ্ছৃঙ্খলতা পছন্দ করে, বেশিরভাগ লোক যদি লাফাঙ্গাগিরি পছন্দ করে, বেশিরভাগ লোক যদি সাবঅল্টারনিজমের নামে যদি হচ্ছে লোচ্চামি পছন্দ করে, বেশিরভাগ মানুষ যদি অভব্যতামি পছন্দ করে, আইন না মানাকে পছন্দ করে, তাহলে তাদেরও আধিপত্যবাদ প্রতিষ্ঠিত হয়। তারাও তাহলে নিজেদের জোর প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। আর সেখানে স্রেফ আপনি সংখ্যায় কম বলে, আপনি ন্যায়ের কথা বললে, আপনি সঠিক পথের কথা বললে, আপনি ঠিক পথে চললেও সেটা পরিত্যাজ্য হয়, সেটা ছুঁড়ে ফেলে দেয়। বুঝুন, প্র্যাকটিস এখান থেকেই তৈরি হয়। আপনি যেটাকে ধস বলে উড়িয়ে দেন, অত গভীর কোনো ব্যাপার নয়, কিন্তু সেই গভীর ব্যাপারটা থেকেই গোটাটা চক্রাকারে ঘুরতে থাকে। তাই বলি, সংখ্যাধিক্যের আধিপত্যবাদ মানেই গণতন্ত্র নয়। আর তার প্রেমে, তার মোহে মজে যাবেন না। গণতন্ত্রের সংখ্যাগরিষ্ঠের খুব বড় ভূমিকা আছে, কিন্তু সেই সংখ্যাগরিষ্ঠের মত মানেই সংখ্যাগরিষ্ঠের যে কোনো মত জায়গা পায় না। সংখ্যাগরিষ্ঠের ম্যান্ডেট গুরুত্বপূর্ণ, কিন্তু তা মানেই বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ বা বেশিরভাগ লোক একটি দিকে বলে সেই দিকটা যতই ফালতু হোক সেটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে, তা হতে পারে না। এই ভাবনা, এই চেতনার জায়গাটাকে আগে পরিষ্কার করা আমাদের দরকার। না হলে ঠিক এমনই ঘটে যাবে, এমনই ঘটবে। কখনো কালী পুজোর নামে ঘটবে, আর কখনো ছট পুজোর নামে ঘটবে, আবার কখনো শবে বরাতের নামে ঘটবে। ঠিক এমনটাই ঘটবে। এমন আবার ওই বড়দিন নিউ ইয়ারের নামেও ঘটবে। আচ্ছা, এই যে এই দেশকে কোন দিক থেকে আপনি গণতান্ত্রিক বলবেন বলুন তো? আমরা খুব গর্ব করি যে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ জনসংখ্যার নিরিখে, কারণ চীনে তো সেই অর্থে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত নয়। তাই আমরা বলি, কোন দিক থেকে বলবেন এই গণতন্ত্র নিয়ে আপনি খুশি? এই দেশে গণতন্ত্র চলছে, ঠিক দেখুন চারিদিক থেকে পুঁজ রক্ত বেরিয়ে আসছে, কি দুর্গন্ধ, পুরো যেন বর্জ্যতন্ত্রের মতো। বর্জ্যতন্ত্র বললে ঠিক বলা হয়। এই যে অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার, মানে অনেকেই হয়তো জানেন না, বা কেউ কেউ নিশ্চয়ই জানেন, কারণ মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ তো, ফলে এই মন্তব্য এইটা বলাটাই সমীচীন। ক্রিকেট বিশ্বকাপ চলছে ভারতবর্ষে, এবং সেখানে যথারীতি অস্ট্রেলীয় মহিলা দল অ্যালিসা হিলির নেতৃত্বে চরম আধিপত্য দেখাচ্ছে। তো সে অন্য কথা, যাই হোক। ইন্দোরে, এটা এক সপ্তাহ আগের ঘটনা, ইন্দোরে অস্ট্রেলিয়ার ম্যাচ ছিল। তো ম্যাচের পরের দিন দুই অজি ক্রিকেটার ইন্দোরে যে হোটেলে আছে, রেডিসন ব্লু না কি নাম, বেশ আমার মনে পড়ছে না, যাই হোক, সেই হোটেল থেকে মাত্র 500 মিটার দূরে, রাসবিহারী মোড় থেকে সারদান অ্যাভিনিউ, এইরকম একটা কিছু, মাত্র 500 মিটার দূরে একটা ক্যাফেতে দুজনে তাদের মতো যাচ্ছিল, যেতেই পারে, বসে কফি খাবে, আড্ডা মারবে, ইত্যাদি ইত্যাদি। তাদের শ্লীলতাহানি হলো মাঝ রাস্তায়। নামটা ঠিক মনে নেই, যে করেছে ধর্মে মুসলমান, কিন্তু এখানে বিষয়টা হিন্দু মুসলমানের নয়, শ্লীলতাহানি হলো। ভাবুন ব্যাপারটা কি দাঁড়ালো। আমরা অনেক কিছু বলবো, অস্বীকার করব, কিন্তু ওই প্রথম কথা মেয়ে, নারী, দ্বিতীয় কথা সাদা চামড়া, আর তৃতীয় কথা এবং আসল কথা, মেয়ে দেখলাম সাদা চামড়া, তো আমার অধিকার, আমার ভোগ্য। লিবিডো আর কন্ট্রোলে থাকলো না, পুরুষাঙ্গ একেবারে আইফেল টাওয়ার ধারণা করলো, এবং মনোবাসনা একেবারে কৃমি, সেই পায়খানার বর্জ্যের মতো একেবারে নোংরা আষ্টে পিষ্টে গিয়ে বেরিয়ে আসলো। শ্লীলতাহানিতে ইন্ধন জোগালো। এমন শ্লীলতাহানি এই দেশের চারিদিক ঘটে চলেছে। হ্যাঁ, হতে পারে, হতে পারে লোকে অন্যায় করেছে, তাকে ধরেছে, শাস্তি দেবে, ঠিক আছে, হতে পারে, কারণ অপরাধী তো অন্যায় করবে, কি করা যাবে, তাকে শাস্তি দেওয়া মানে কি করা যাবে, মানে তাকে শাস্তি দেওয়াটাই জরুরি। তাহলে এখানে একটা পয়েন্ট, অপরাধী তো অন্যায় করতেই পারে, তাকে শাস্তি দেওয়া হচ্ছে কিনা এটা আসল বিষয়, ঠিক। সেক্ষেত্রে নিজেকে নিরাপদ, আমার গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে, আমার পরিবেশ নিয়ে আস্ফালন করাটা আমাদের সাজে না। আমরা কথায় কথায় কিভাবে বাংলাদেশ পাকিস্তান দেখাই, বাংলাদেশ পাকিস্তানে এমন ঘটনাই ঘটে, তো আমার এখানেও ঘটে।
আমি শুধু ধরে শাস্তি দিয়ে দিলাম, হয়ে গেল। আমি কোনো মানুষের চেতনা, মানুষের ভাবনার পরিবর্তন আনতে পারছি না, আর ধরে শাস্তি দিয়ে দেবো, গোটাটা হয়ে যাবে। এত সহজ। আমার বেলায় যখন হবে, আমি তো ধরে শাস্তি দিয়েছি ভাই, ধরেছি, ব্যবস্থা নিচ্ছি আইন মোতাবেক, বলে কলার তুলবো যে দেখো আমি ধরেছি। আর অন্য দেশে ঘটলে, ইস তোরা কি অখাদ্য, তোরা কি নোংরা, তোরা কি খারাপ, আমি কত ভালো। দেখ এই দ্বিচারিতার কতদিন ধরে চলবে? মধ্যপ্রদেশের পরিষদীয় মন্ত্রী, বিজেপি সরকার চলে, কৈলাস বিজয়বর্গীয়। বাঙালিদের যারা রাজনীতি সচেতন তারা তো এই নামটা ভালো মতোই জানেন, কারণ কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে পশ্চিমবঙ্গে পর্যবেক্ষক ছিলেন একটা বড় সময়, কৈলাস বিজয়বর্গীয়। তিনি যথারীতি আমাদের ভারতবর্ষের কাঠামো মেনে, যেমন কি বলবো, যেমন হচ্ছে অর্বাচীনের মতো রাজনীতিবিদদের একটা বড় অংশ মন্তব্য করে থাকেন, তেমনই করেছেন। ওই অজি 2 ক্রিকেটারের ঘাড়ে খানিকটা দায় চাপিয়েছেন, বলেছেন ওদের উচিত ছিল স্থানীয় প্রশাসনকে জানিয়ে যাওয়া। হয়তো নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী সেটা একদিক থেকে উচিত ছিল, কিন্তু কেন বলুন তো জানিয়ে যেতেই বা হবে? মানে পুরুষ তার মতো ঘুরতে পারে, নারী তার মতো ঘুরতে পারবে না। মাথায় রাখতে হবে এই আলোচনাটা করার সময়। এই ভারতবর্ষে কখনো গোয়া, কখনো অন্য কোথাও বছর বছর বেশ একটা বড় সংখ্যক বিদেশি মহিলা পর্যটক ধর্ষিতা হন, খুন হন। কেন? কেন? তাহলে যদি এটা হয়, হ্যাঁ ধরে হয়তো শাস্তি দেওয়া হয়, বেশিরভাগই ধরা পড়ে, শাস্তি দেয়। কেউ কেউ তো বেঁচে যেতেই পারে, বেঁচে যেতেই পারে মানে ধরা পড়লো না। আমি ধরে নিচ্ছি প্রশাসন, পুলিশ একেবারে সক্রিয় ছিল, কিন্তু ধরতে পারলো না। তদন্ত তো কখনো কখনো ব্যর্থ হয়। তাহলে আমাদের এটা মেনে নিতে হবে যে ওই আফ্রিকার মালি, পাশের পাকিস্তান, পাশের বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি এইসব দেশের মতো আমার দেশে এরকম মানুষের মনোবৃত্তি অতি জঘন্য, অতি জঘন্য। আর নারীকে সবসময় পুরুষের পারমিশন নিতে হবে, অনুমতি নিতে হবে, তাই তো? গুড। তো যাই হোক, শুরুর কথা দিয়ে শেষ করি। অনেকটা তো অনেক কথা হলো, আপনাদের সঙ্গে ভাগ করা হলো, কারণ আইন আছে, কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, তবু এই শব্দ তাণ্ডব, ডিজের তাণ্ডব তো সারা বছর নানান কিছুতে চলছে, বাজির বিশেষ ক্ষেত্র বিশেষে হয়, কিন্তু ডিজের তো সারা বছর চলছে চারিদিকে, কেউ কোনো ব্যবস্থা নেয় না। নিন না, নিন না, জেলগুলো এই অপরাধীদের দিয়ে আইনত ব্যবস্থা নিয়ে ভর্তি করে দিন। বাঁচবে মানুষ, সমাজটা খানিকটা ঠিক হবে। কি হবে? ভোট। আরে সবাই ঠিক পথে চললে ভোটও ঠিক পথে চলবে। সাবঅল্টারনিজম খুব ভালো, কিন্তু প্রান্তিকের রাজনীতির নামে এই ডিজে অত্যাচার, যা মানুষকে ধ্বংস করে দিচ্ছে শারীরিকভাবে, মানসিকভাবে, তার মধ্যে পড়ে যাবেন কেন? আমরা ভোটার নই? আমাদের ভোট নেই? এরা ভোট নয়? আসলে আপনাদের উচ্ছৃঙ্খলতা পছন্দ, কারণ উচ্ছৃঙ্খলতাকে নিজের স্বার্থে, নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। আর আমরা যারা, বা আরো যারা এই উচ্ছৃঙ্খলতার পক্ষে নয়, তাদের তো নিজেদের ইচ্ছে মতো অত সহজে ব্যবহার করা যায় না। যায় না একেবারে না, কিন্তু তাও তো অত সহজে ব্যবহার করা যায় না। তারা তো অত সহজে আপনার হাতিয়ার হয়ে ওঠে না, কারণ তাদের মধ্যে অনেকেই তো নিজেই এক একটা হাতিয়ার। কিন্তু এটাও খুব বেশি দিন চলবে না, জানেন তো। শান্ত আগ্নেয়গিরিও জেগে ওঠে, সেই অগ্নুৎপাতে ওরা হয়তো সমঝে যাবে, ওই উচ্ছৃঙ্খলরা, কিন্তু এই যারা গদিতে বসে আছেন তারা ছাড়খাড় হয়ে যাবেন। শেষে শুধু একটা কথা, এই যে জায়গাটা বেছেছি, এই তো দেখতে পাচ্ছেন মনসা গাছ, তুলসী গাছ। এই মনসা পুজো হয় আবহমান কাল ধরে, এই চলে আসছে বাংলায়, অন্যান্য জায়গাতেও আরো বেশ কিছু রাজ্যে হয়। এতে এটা একটা মনসা মঞ্চ, ছোট্ট করে মনসা মঞ্চ তো এমনি সাধারণ হয়। পুরুলিয়ায় মনসা পুজো খুব বড় করে হয়, অনেক জায়গায় আপনার দুর্গা পুজোকে ছাপিয়ে গিয়েও তার চেয়ে বড় করে বারোয়ারি মনসা পুজো হয়, সেটা আলাদা। আমি পুরুলিয়া প্রসঙ্গে ঢুকছি না। তো পুরুলিয়াতেও যে ডিজের তাণ্ডব, তা মানা যায় না। একদমই ডিজে হচ্ছে আদিবাসী বা লোকায়ত সংস্কৃতি নয়, ওটা লোচ্চামির একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, এই অন্যান্য জায়গা, পুরুলিয়া বাদে অন্যান্য জায়গায় জানেন তো আজকাল এই মনসা পুজো উপলক্ষে বাজি ফাটছে কম, আস্তে আস্তে বাড়ছে। আমি দেখেছি, প্রত্যক্ষ করেছি। এবার বাজি ফাটছে মানে 4টে রং মশাল পড়াচ্ছে তা না। 4টে রং মশাল পড়ালে পরিবেশে অনেক ক্ষতি হয়,
কিন্তু 4টে রং মশাল পড়াচ্ছে তা নয়, রীতিমতো শব্দ তাণ্ডব চলছে। হ্যাঁ, সেটা হয়তো 4-5 জন করছে, 500 জন করছে না, তাই 4-5 জন আর 500 জনের যে পার্থক্য সেটা আছে, কিন্তু ওটাও বাড়তে থাকলে দিয়ে দিয়ে তো 500 কেন 5000 হয়ে যাবে। অতএব একটা জিনিস বুঝুন, এই উচ্ছৃঙ্খলতা, এই তাণ্ডব, এই প্রশাসনের ব্যবস্থা না নেওয়া, এগুলোর সঙ্গে আবেগ, ধর্মীয় অনুভূতির কোনো সম্পর্ক নেই। এর সঙ্গে স্রেফ লোচ্চামি, অভব্যতামি, অসহিষ্ণুতা এবং গায়ের জোর খাটানোর সম্পর্ক আছে। আর পুলিশ এবং প্রশাসনের অপদার্থতা, অযোগ্যতা, অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে থাকা এবং অপরাধকে প্রশ্রয় দিয়ে বাড়িয়ে তাকে ফ্র্যাঙ্কেনস্টাইন, হিরণ্যকশিপু করার সম্পর্ক। নমস্কার।